আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবির ইসলাম জয়। আবির ইসলাম জয়, বয়স কত আনুমানিক? আমার বয়স হচ্ছে 21। 21 বছর বয়স। জি। আচ্ছা, থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে আপনার মহাখালীতে। ঢাকা মহাখালীতে? ঢাকা মহাখালী। ঠিক আছে, শুরু করেন একেবারে যেখান থেকে বলার আছে, একেবারে ছোটবেলা থেকে শুনি। হ্যাঁ, ভাই বড় হয়েছি আপনার ঢাকাতেই। বাবা মা আপনার সবাই এখানেই আছে, তো এখানে বড় হয়েছি। তো বাবা মার ভিতরে আপনার ছিল, মানে বাবা কি করতো আপনার? আমার বাবা হচ্ছে কিছু করতো না, মানে আগেই করতো, এখন অসুস্থ। কনস্ট্রাকশনের যে কাজগুলো করে, মানে কন্ট্রাক্টর বলতে গেলে, তো এই কাজ করতো। কিন্তু মাঝখান দিয়ে উনি আর কি করে না, মানে কাজগুলো করে না, চুরির দায়ে আর কি ওনার চাকরিটা চলে যায়। চুরির দায়ে? জি। তখন আপনার বয়স কত? আমার বয়স তখন 10। কয় ভাই বোন আপনারা? আমরা চার ভাই, আমি সবার বড়। আপনি সবার বড়। আপনি বিষয়গুলো বুঝতেন যে বাবার চুরির দায়ে চাকরি চলে গেছে? বুঝতাম, কারণ তখন থেকে আমি সংসারের হাল ধরি। ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো আমাকে। এসে হঠাৎ করে কিভাবে জানলেন, কি হলো, স্টোরিটা কি? মানে সবকিছু ভালো চলতেছিল, হঠাৎ করে বাবা বলতেছিল যে আমার আর চাকরি নেই। আচ্ছা আচ্ছা, চাকরি নাই। তো তখন খুব ভালোভাবে চলতেছিলাম ভাইয়া, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো হঠাৎ এসে বলতেছে আমার চাকরি নাই। তো আম্মু জিজ্ঞেস করতেছিল যে কেন, কি হয়েছে? বলতেছে যে এরকম এরকম রড চুরির দেয় আমার চাকরি গেছে। তো রড চুরির দেয় চাকরি গেছে না, আমি তো ভাইয়া অত কিছু বুঝি না তখন মাত্র ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, 5-এ পড়ি। তো এখন বলতেছে যে আমার আর চাকরি নাই। আমার মানে মালিকের খুব বিশ্বস্ত লোক ছিল। আচ্ছা। তো বলতেছে এরকম। তো ওইখানে আরো একটা লোক ছিল, উনি হচ্ছে আপনার ভাঙ্গারি জিনিসপত্র নিত। ওই চান্সে আপনার আস্তে আস্তে রডগুলো কাইটা নিয়ে চলে যেত। তো ওইটা নিয়ে আর কি, তো আব্বু আর খেয়াল করে না, তো আব্বুর উপর সবকিছু দায়িত্ব ছিল। তো রড নিয়ে গেছে, তো ওইটা নিয়ে আর কি আব্বুর সাথে লাগছে। তো ওই জিনিসটা উনি ভাসায় দিচ্ছে। দেখো এটা এখন কি হয়েছে ভাই, ওইটা তো আর আমি পুরোপুরি জানি না, যতটুকু আব্বু বলছে। আব্বু বলতেছে চাকরি নাই। আচ্ছা ঠিক আছে। আম্মু বলতেছে চাকরি নাই, এখন কি করা যায়? হঠাৎ করে মানে আব্বুর ছোটবেলা থেকে নাকে পলিপাসের সমস্যা ছিল, যে নাকে মাংস বাড়ে। তো আমার দাদি আর কি ওটা খেয়াল করে না, মানে অবহেলা করছে। তো এরকম করতে করতে অনেক বড় হয়ে গেছে। তো হঠাৎ করে আব্বুর চাকরি চলে যায়, আব্বু বেকার হয়ে পড়ে। তো আমার আর স্কুলে যাওয়া হয় না। তখন আম্মু তো তেমন লেখাপড়া নাই যে একটা চাকরি বাকরি করবেন। তখন আমাদের ফ্যামিলিটা ভাইয়া খুব মানে এক কথায় রাস্তায় নামে আসে। তো আব্বু, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি মানে কেবল 5-এ উঠছি, মানে একটা বছরের মধ্যে ভাইয়া সব আমার এলোমেলো। ওকে। তখন শুধু মানে সবাই বুঝতে শুরু করতেছিলাম যে আসলে কোনটা কি জিনিস, তখন বুঝতে আসতেছিল। তো হঠাৎ করে গেল, এখন আব্বু অসুস্থ হয়ে পড়ে। আব্বুর খুবই মানে ওই পলিপাসের সমস্যা হয়। আর আব্বু একটু মানে উল্টাপাল্টা নেশা করতো। তো মানে নেশা করতে হচ্ছে আপনার, আব্বু একটা মেয়ের জন্য আর কি ছিল, পাগল ছিল। তো ওই মেয়েটার আর কি দাদা দাদি বিয়ে দেয় নাই। দাদা দাদির টাকা পয়সা একটু বেশি ছিল, তো এই কারণে অবহেলা করছে যে এই মেয়ের সাথে বিয়ে দেবো না। তো ওই পর্যায়ে ওইখান থেকে আব্বু একটু পাগলামি টাইপের শুরু করে, ওই উল্টাপাল্টা নেশা করে। তো ওইরকম করতে করতে অনেক কষ্ট আম্মুর সাথে বিয়ে দেয়। আব্বুর আর আম্মুর কিন্তু জমে না ভাইয়া, যে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক ছিল না। এমনও রাত গেছে ভাইয়া, রাত্রে 2টা-3টা বাজে মানে ঘুম থেকে লাফায় উঠছি যে আব্বু আম্মুরে মারতেছে। মানে মারামারি শব্দ শুনে ভাই আমরা ঘুম থেকে লাফায় উঠছি। আচ্ছা। আমি আর আমার ভাই তখন ছোটটা, আমরা তখন 2 ভাই। তবে রাত্রেবেলায় এরকম টাইম গেছে ঘুমাইতে পারতাম না, জিনিসপত্র ভাঙচুর হইতো, এই সেই হইতো, মানে পুরো অবস্থা খারাপ। তো খারাপ লাগতো ভাইয়া, মানে আস্তে আস্তে এমন একটা মানে হয়ে গেছিল যে ভাইয়া ফ্যামিলিটা আমার কাছে নরক মনে হইতেছিল। মা কান্না করতো, মার কান্না দেখে ভাইয়া আমারই মানে খারাপ লাগতো। আমার ছোট ভাই তখন মানে ও আমার 2 বছর ছোট, তো তখন ওই কিছু বুঝতো, একটু বুঝতো। আচ্ছা। তো বাবা এরকম মারধর করতো। বাবা তখন ওই যে চাকরি চলে যায়, অসুস্থ হয়ে পড়ে, তখন আরো মানে রাগী হয়ে যায়, এমনিতেই রাগী, আরো রাগী হয়ে যায়। তো আম্মু হাল ছাড়ে না, আম্মু করে। এমন একটা পর্যায়ে এসে পড়ে ভাইয়া যে এখন আমার আর কি মানে কোনো উপায় নেই। তো আম্মু না পাইয়া মানুষের বাসায় কাজ পর্যন্ত করছে, যে আমাদের মানে তখন আমরা 4 ভাই। ওরকম পর্যায়ে চলার পরে আমরা 4 ভাই হয়েছি। তো মানুষের বাসায় কাজ করে পর্যন্ত খাওয়াইছে ভাইয়া। ওকে। মাথা গোজার একটু ঠাই ছিল একটা, মানে মহাখালী এরিয়াতে আমার একটা বাড়ি আছে। আপনার বাবা কি চাকরি চলে যাওয়ার পর আর কোনো চাকরি পায় নাই? না, অসুস্থ হয়ে পড়ে, পুরো একদম একেবারে অসুস্থ হয়ে পড়ে। যেমন আপনার নাকের মাংস এই পর্যন্ত চলে আসে। আমাদের যা টাকা পয়সা মানে যা সম্পত্তি ছিল, আম্মুর যত কিছু ছিল, মানে নানি বাড়ি থেকে পাইছিল, তো ওগুলো সব আইনা মানে বাবারও মানে চিকিৎসা লাগায়। যদি ধরেন আজকে ধরেন 50,000 টাকা আনছে একটা জায়গা বিক্রি করে, কালকে আপনার অপারেশন
এরকম একটা ফিক্স করছে। তো বাবা কি করতো, টাকা পয়সা নিয়ে মনে করেন যে জমা দেওয়ার কথা বলে মানে হসপিটালে, তো ওইটা মনে করেন ই করে ফেলতো, মানে খরচ করে ফেলতো বা যাইতো না, জমা দিলে যেত না। এরকম 2-3 বার হয়েছে। মানে এমনও দিন গেছে যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা উঠে নিয়ে বাবার অপারেশন করতে চাইতেছি। আচ্ছা, এই পাগলামি টাগলামি বাবা পাগলামি টাগলামি করার কারণে আপনার মনে করেন যে দাদা দাদিও দেখতে পারতো না। ও দাদা দাদিও দেখতে পারতো না, তখন দাদা দাদিও সাপোর্ট করতো না। ভাই এমন দিন গেছে 2-3 দিন না খাই রয়েছি শুধু পানির উপরে, মানে আপনার এই ছোট ভাই বোনদের নিয়ে? ছোট ভাই বোনদের নিয়ে। আমার মা এক মুঠো ভাত, তো ওইটা যদি 2 গ্লাস পানি দিত, পানি দেওয়া মনে করেন ভাতগুলো আমার দিত, আমগুলো দিত, পানিটা আমার মা খাইতো। এরকম দিন গেছে। বাবার উপরে খুব রাগ, তখন থেকেই বাবার সাথে কথা বলা বন্ধ। একসাথে কি ভাইয়া মারতো, প্রচুর মারতো, গায়ে হাত তুলতো, প্রচুর গায়ে হাত তুলতো। তারপর মা হাল ছাড়ে নাই, কারণ মা হচ্ছে যে আমাদের মুখের দিকে তাকায় অনেক কষ্ট সহ্য করছে। দাদা দাদি পর্যন্ত অত্যাচার করতো। ওকে। তারপর চাচা ছিল, চাচিও অত্যাচার করতো, মানে খারাপ খারাপ কথা বলতো, উল্টা কথা বলতো। তারপরে মা যেত না। মা বলতো যে এইগুলো রেখে আমি কই যাবো। আমার ছোট ভাইটা যখন লাস্ট একদম আপনি ওইটা কয় মাস, 3 মাস না 4 মাস হবে, তো ওই বাচ্চা রেখা ভাইয়া আমার মা কাজে গেছে। আচ্ছা। তো ওই ভাইগুলো আমি পাইলে বসে বড় করি। তো ভাইয়া আমার আর লেখাপড়া হয় না, লেখাপড়া বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পরে ওই যে ওইখান থেকে শুরু হয়, পাই না থাকা অবস্থায় লেখাপড়া বাদ দেন? আমি 5-এ থাকা অবস্থায় লেখাপড়া বাদ দিয়ে দেন। আচ্ছা, বাদ দিয়ে কি করলেন? বাদ দিয়ে আমি বলি, বাদ দিয়ে আমার ছোট চাচা, আমার বাবারা 2 ভাই 2 বোন। তো আবু হচ্ছে ভাইদের ভিতরে বড়, আর ওনার উপরে একজন বড় বোন আছে। আচ্ছা। যে ছোট চাচা উনি আবার তিতুমি কলেজে আপনার একটা ছোটখাটো একটা হোটেল আছে, তো ওইখানে যাই চাকরির জন্য। দিন হাজিরা আপনার হচ্ছে আপনার 50 টাকা। আচ্ছা। তখন এটা হচ্ছে 12 হবে ঘটনা। তো 50 টাকা হাজিরায় যাই ভাইয়া। তখন আমার ফ্যামিলিতে খুব অভাব। মা কাজ করে আপনার মাসে তিতুমির ক্যান্টিনে, না তিতুমি কলেজের অপোজিট সাইডে ক্যান্টিনে কাজ করা শুরু করলেন, ক্যান্টিন বয় হিসেবে? হ্যাঁ, ক্যান্টিন বয় হিসেবে বলতে কি, চাচার ওইটাই আমি দেখাশোনা করতেছি। ছোট একটা হোটেল, মানে সিঙ্গাড়া বেচে, এরকম ফাস্টফুড আইটেম। চাচার কাছে যাই 50 টাকা হাজিরায়। তখন ভাইয়া 50 টাকা আমার কাছে অনেক কিছু ছিল, কারণ আমার ওই টাকাতে আমার ফ্যামিলি চলবো। আমার টার্গেট এটা, যে আমি যদি 50 টাকা দিতে পারি আমার একদিনে বাজার চলে যাবে। মা সারাদিন কাজ করে মনে করেন যে সারা মাস কাজ করে 1000 টাকা বা 1500 টাকা পাইতো। তো ওইটা দেওয়া ভাইয়া বাবার ওষুধ চালাবে না, আমাদের খরচ, আমার লেখাপড়ার খরচ চালাবে না, আমার খাবার দাবার একটা হিমশিম খাওয়া যায়। তখন আমি না পারতে আমি আম্মুর বলে যাবো, আমি চাচার কাছে যাই, চাচা যায় দেখ 3 বেলা খাওয়ান পোষণ সব চাচার কাছে। ঠিক আছে করলাম, ওইখানে 2 বছর 3 বছর মতন করলাম। 2 বছর মতন করছি, প্রতিদিন মনে করেন করতাম। কিন্তু ওইখানে ভাইয়া কথা হচ্ছে যে শুরু হলো, সন্দেহ শুরু হলো, কারণ ক্যাশ কাউন্টারে আমি থাকতাম। আচ্ছা। ক্যাশে আমি থাকতাম। তো মনে করেন যে একসাথে 60-70 জন কাস্টমার, কলেজের স্টুডেন্ট ভাইয়া, ছুটি হলে তো বুঝিনি কিরকম একটা দোকানে ভিড় করে। তো 70 জন, এমনও দিন গেছে 70-80 জন কাস্টমার আমার একটা ছোট দোকানের 4 সাইড দিয়ে ঘিরে রাখছে। তো কেন? খাবারের জন্য। ও আচ্ছা আচ্ছা, খাবারের জন্য ঘিরে রাখছে। আচ্ছা। তো আমি কারে রেখে কারে দিব, মানে 2 জন, আমি আর আমার চাচা বসতো না তেমন একটা, চাচা আর কি জিনিসপত্র বানাই দিত ফাস্টফুডগুলো। তো আমার একা দোকানটা সামলাই দিত, একজনের থেকে বিল নিতেছে আরেকজনের কাছ থেকে নিতে পারতেছি না, এরকম অবস্থা। তো ওরকম ক্যাশে টানাটানি পড়ে। তো ক্যাশে টানাটানি পড়ার অবস্থায় মনে করেন যে চাচা আর একটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে, যে 2 নম্বর বউ যেটা, উনি হচ্ছে ছোট চাচি। তো চাচি মানে একটু অন্যরকম ভাবে কথাবার্তা বলতে শুরু করে, যে টাকা নেই, এরকম করি, ওই করি, সেই করি, মানে নানান কথা বলতে শুরু করে। তো ভাই আমার না খারাপ লাগে, আমি যে জিনিসটা করি না ভাই, ওই জিনিসটা আমার বলে খারাপ লাগে শুরু করে। আম্মুরা এসে বলে যে আম্মু এরকম অবস্থা, ঠিক আছে। তো আম্মু বলে আচ্ছা থাক বাবা, এখন কি করবি, এখন তো নেই, তোর করার মতো কিছু নাই, আপাতত এখানেই থাক। ঠিক আছে, থাকলাম, অনেক কথা শুনলাম। চাচা তো বোন আছে 2টা, ওরা অনেক কথা বলতো যে আমি টাকা চুরি করে এটা করি ওইটা করি। ঠিক আছে ভাই, হারাম ভাই, আমি ওই 50 টাকা পাইতাম, 50 টাকা নিয়ে আমি আমার কাছে দিতাম। তখন টাকা কি জিনিস ভাই আমি চিনি না। আচ্ছা। যে টাকা দাদু কি করে জানতাম, যে টাকা, ওই টাকাটা পাই আমি দিতাম। তো যখন আস্তে আস্তে বুঝতে শুরু করি, সে সময় যখন ছাইরা আসবো এর আগে তখন চাচা বলতেছে যে, চাচা মানে সাপোর্ট করতে শুরু করে যে আমার ফ্যামিলিতে, যে ওর ফ্যামিলিটা এই অবস্থা, আচ্ছা তোরে কাজ কর, সারাদিন বেচার পর 4টার পরে তো কলেজ অফ হয়ে যায়, এরপরে তো যে জিনিসগুলো থাকবে মানে ফাস্টফুড আইটেম যেগুলো থাকবে এগুলো তুই সেল দিবি, তুই রাত 7টা পর্যন্ত থাকা বেচবি, বেচার পর ওটা যা হইব ওটা তুই নিয়ে যাবি। আচ্ছা আচ্ছা। চাচা সাপোর্ট করা শুরু করে, কারণ চাচা তখন পারতেছে না যে চাচির কারণে কিছু করতে, বাইরে কিছু। তো চাচি করে
ও এরকম সন্দেহ করা শুরু করে, এরকম করে। চাচা সাপোর্ট আস্তে আস্তে সাপোর্ট দেয়, কিন্তু চাচি ওইটা মানে কেমন একটা ইয়ে হয়, যাই হোক ওইটা আমি বুঝতে পারি, না বললেও বুঝতে পারি। তখন আমি বলি যে চাচা এরকম এরকম অবস্থা, আমি এখানে থাকবো না। চাচারা বলতেছি, আচ্ছা এই যে চাচারা বলতেছে, আম্মু বলতেছে দেখ বাবা তুই যদি এখান থেকে চলে আসিস তাহলে কীভাবে কী করবি। তারপরও আম্মুর বলে যে আম্মু দেখা যাবে কি হয়, দেখা যাবে কি হয়। তখন ভাইয়া একটা ওইখানের একটা স্টুডেন্ট, ওর সাথে ভালো মানে সম্পর্ক হয়ে গেছে। তো ওই স্টুডেন্ট আমার একটা ফোন গিফট করে, একটা ফোন গিফট করে, নোকিয়া E5। কি নম্বর? নামটা মুশফিক নাদের মুস্তাকিন এরকম একটা নাম ছিল, অনেক আগের কাহিনীটা। তো ওই ছেলেটা ইউজ করা, ওর বাটন ফোন ইউজ করা, একটা বাটন ফোন আমার দেয়। মানে একটা সম্পর্ক এসে পড়ছে ভালোই, আসতে প্রতিদিন আমার রেগুলার কাস্টমার ছিল। তো ভাইয়ার বলতাম যে ভাই এরকম এরকম মোবাইল টোবাইল চালাতে, ফেসবুক টেসবুক চালাইতো। তো দেখতাম যে ভাই আমি তো চালাইতে চাই, মানে ফাইজলাম টাইজলাম করতাম। তো ভাইয়া বলছে আচ্ছা নেই। তখন তো ভাই সিমের রেজিস্ট্রেশন করা লাগতো না, একটা সিম দিছে, একটা রবি সিম, হ্যাঁ রবি সিমই দিছে। তো রবি না, যাই হোক একটা সিম দিছে আর একটা ফোন দিছে, ওই নোকিয়া E5। তো দিছে, দেওয়ার পর ওইটারে আর কি করি, ওইটা চালাই। তো চাচা তো বোন ওরা সবাই বলতেছে কি যে আমি এই দোকান থেকে টাকা সরাই আমি ওই মোবাইল কিনছি। ওকে ভাই আরও খারাপ লাগলো, গেল। তারপরে থেকে এই করি যে আচ্ছা আমি যেহেতু করি না, তারপর আমার নাম আসতেছে। তারপর আমি কী করলাম ভাই, করলাম মানে ফাজলামি শুরু করলাম, যেহেতু আমি করি না জিনিসটা, তারপর আমার নাম আসতেছে যে আমি করতেছি। তখন ওই যে 100 টাকা 150 টাকা 200 টাকা এরকম করে নিয়ে করতাম দোকান থেকে, নিয়ে জিজ্ঞাসা করলে হ্যাঁ নিছি, যেহেতু এতদিন নেই এখন নিছি, এখন নিতেছি, পারলে কিছু করেন, হয়তো ভালো লাগে আমরা রাখেন, না ভালো লাগে আমার বিদায় করেন। কার দোকান ছিল জানি? এটা আমার চাচার দোকান, ছোট চাচার দোকান আপন। চাচির এরকম বলতাম, চাচার এরকম বলতাম যে আমি নেই, আপনি এখন যদি আমার মন চায় আপনারা রাখেন, না মন চাইলে নাই করেন। এরকম করার পর যায়, তারপরে চাচার এখান থেকে চলে আসার পর চাচা ভর্তি করে দিয়েছিল নাইট স্কুলে, চাচা 6-এ ভর্তি করে দিয়েছিল নাইট স্কুলে। তো ভাইয়া ওই হোটেল তো বুঝেন, হোটেল আপনার সকাল থেকে শুরু করলে রাত্রের 3টা-4টা বাজে পর্যন্ত কাজ করতে হয়, তারপর ঘুমাইলে আবার 7টা বাজে উঠতে হয়, 6টা-7টা বাজে উঠতে হয়। তো তখন আর পড়ার পাই না, টাইম পাই না। কোন ক্লাসে তখন আপনি? তখন 6-এ ভর্তি করে দেন, 6-এ, হ্যাঁ। পড়ার পাই না, যাই হোক তারপরে কি করলাম যে পড়তে পারতেছি না। তারপর ভাইয়া মানে আগ্রহ ছিল, পড়ার আগ্রহ ছিল, মানে ওই টুকটাক একটু পড়তাম বই বাই করে, তা পড়তাম। গেছে ওই কাহিনী, তো ওটা গেছে। তো ওনাদের কাজ সব আস্তে আস্তে সব কাজ, দোকানের সব দায়িত্ব আমার উপরে আসতে থাকে। তখন আমার আর প্রেশার বাড়ে, তখন আমি আর পড়াতেছিলাম যে পড়তে। একদিকে আমার ফ্যামিলির প্রেশার, একদিকে হচ্ছে আপনার দোকানের প্রেশার, একদিকে হচ্ছে আমার পড়ালেখার প্রেশার, কোনো একটা কিছু আমাকে ছাড়তে হবে ভাই। তো ওইটা চিন্তা করলাম, ছাড়লাম আমি পড়ালেখা, যা আমার দ্বারা আর হবে না। যদি আমি ফ্যামিলি চিন্তা করি তাহলে আমার পড়ালেখা হবে না, যদি পড়ালেখার চিন্তা করি তাহলে আমার চাকরি হবে না, দুইটার একটা হবে না। তো ছাড়া দেওয়ার পরে করি 17 সাল পর্যন্ত ওইখানে আসি। 17 সাল পর্যন্ত ওইখানে থাকার পরে ওইখান থেকে বেরিয়েছি। তখন নতুন পুলিশ প্লাজা হয়, এই যে হাতিরঝিলে পুলিশ প্লাজা। ওকে, হাতিরঝিলে পুলিশ প্লাজা হয়। এর আগে ছাড়ছি, কিন্তু এর আগে বেকার ছিলাম। তো একটা ফ্রেন্ডের মাধ্যমে ওইখানে একটা চাকরি পাই, যেটা হচ্ছে আপনার ক্লিনার পোস্টে। ওটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যানের আব্দুল আজিজ স্যারের হচ্ছে দোকান, তখন নতুন উদ্বোধন করছে। তো স্যারের দোকানের একটা পিচ্চি লাগবে। তখন ভাই ছোটো, মানে হাইট লম্বা অতটা হয়নি, তো পিচ্চির কাজে ঢুকার পর ওইখানে চাকরি করে 17 সাল থেকে শুরু করি। তখন নতুন উদ্বোধন হয়েছে। তো ওইখানে 1 মাস 15 দিন চাকরি করছি, তখন ঈদের আগে। তো বেতন পাই, বেতন পাওয়ার পর বেতন ছিল আপনার 3300 টাকার মতো, আর প্রতিদিন 20 টাকা করে কনভেন্স দিত। বেতন পাওয়ার পর একটা মোবাইল কিনি। আম্মুরি বলি, আম্মু তখনও আবার ক্লাস অফ ক্ল্যানে যে একটা গেমস ছিল, তো ওইটার প্রতি মানে একটা নেশা চলে আসছিলো যে সবাই গেমস খেলে আমি খেলবো, একটা মোবাইল কিনি। এই কারণে মোবাইল কেনার পর ওইটা দিয়ে মনে করেন যে এর আগে থেকে যে নোকিয়া E5 ছিল, ওই যে ভাইয়ার কাছ থেকে নিয়েছিলাম, ওই ফোনটা ইউজ করতাম। তো ওই ভাইয়া আবার স্প্যামিং করতো, মানে ফেসবুকে হ্যাকিং ট্যাকিং নিয়ে এইসব মানে করতো। তো ভাইয়ার দেখা দেখি ভাইয়ার জিজ্ঞেস করতাম, ভাইয়া এটা কী, ওটা কী। ভাইয়া বলে দিত যে এটা এইভাবে, ওইটা মাথার ভিতরে রাখতাম, নলেজ রাখতাম যে ভাই কীভাবে কী করে। তো ওইখান থেকেই করা, মোবাইল কিনি নতুন। তখন ফেসবুক আইডি খুলি, ভদ্র শয়তান নামে একটা আইডি খুলি। কি নাম? ভদ্র শয়তান। হ্যাঁ, ফাইজলামো করে, মানে কত সালের গল্প এটা? ওইটা যখন মোবাইল নিয়ে ভাইয়ের কাছে। সেটা কত সাল? 12-13 মতন। ওকে, ভদ্র শয়তান। হ্যাঁ, একটা আইডি খুলি। তো আইডিটা চালাইতে থাকি, ভাইয়া বলে দেয় যে কিভাবে ফেসবুক চালায়, কিভাবে কার সাথে কথা বলে, ভাই এরকম কিছু মেসেজ টাইপিং করা যায়, তার কাছ থেকে শিখি।
ইংলিশে মেসেজ টাইপিং করা তার কাছ থেকে শিখি। তো আইডিটা চালাতে পরে হঠাৎ আইডি মানে মোবাইলটা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর ওইটা চালু হয় না। তো তখন এই পুলিশ প্লাজা চাকরি করি, ওইখান থেকে বেতন প্রথম স্যালারি পাই, তো মার হাতে দেই। মায়ের বলি যে মা আমি একটা ফোন কিনবো, সবাই গেম খেলে, আমি তো গেম খেলতে পারি না, আমার গেম খেলতে ইচ্ছা হয় অনেক। ঠিক আছে, তো বাবা মার কাছ থেকে এতটুকু বড় হয়েছে যে বাবা মার কাছ থেকে বড় কিছু চাইনি। একটা জিনিস লাগলে চায় বাবা মার কাছে, আমি ওটা চাই না, কারণ আমি জানি যে আমার বাবা মা আমার দিতে পারবে না। যদি পারি তো ওইটা আমার নিজেরই করে নিতে হবে, তো আমি আর চাই না। তো তখন মার কাছে চুপি চুপি বলতো যে মা আমার একটা ফোন লাগবে, আমার একটা গেম খেলবো, সবাই গেম খেলে, আমি পারি না গেম খেলতে, আমার ইচ্ছা হয়। পরে মা 1500 টাকা দিয়ে একটা এই মানে তখন ওই যে ম্যাক্সিমাস একটা সেট মানে সেকেন্ড হ্যান্ড কেনার পর ওইটাতে গেম টেম খেলি। তখন ওই আইডিটা আবার লগইন দিই ভাইয়া, ওই আইডিটা ফেসবুক আইডিটা লগইন দিই, ভদ্র সাথে যে আইডিটা ওইটা লগইন দিই। লগইন দেওয়ার পর ভাইয়া এখন না ওই যে আমি তো মনে করেন যে আগে মানুষের সাথে বড় বড় মানুষের সাথে চলতাম, কিন্তু ফ্রেন্ড সার্কেল তো তেমন একটা ছিল না, বাবা মিশতে দিত না, ফ্রেন্ডের সাথে বাবা মিশতে দিত না, মানে একটা বন্ধু বাবা পছন্দ করতো না। তো বড় ভাইয়াদের সাথে মিশতাম বা বড় আঙ্কেলদের সাথে মিশতাম, মানে বড় বড় মানুষের সাথে মিশতে পারতাম, কিন্তু বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতাম না। তো ওইখানে যাই বন্ধু বান্ধবের সাথে মিশি, তখন অনেক মানে হয়, বন্ধু বান্ধব হয়। তো বন্ধু বান্ধবগুলো দেখতেছে ওরা ফেসবুক চালাইতেছে, তো ওদের দেখা দেখি তা আরে আমার তো আইডি আছে, আমিও লগইন দিই, পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে, তো লগইন দিলাম। লগইন দিয়ে করতেছে এখন না ভাইয়া, মানে আমাদের যেরকম বন্ধু ছিল, আমাদের উপর লেভেল সিনিয়রও ছিল, 1 বেস 2 বেস সিনিয়রও ছিল মার্কেট লাইনে। তো ওরা দেখতাম কি মেয়েদের সাথে কথা বলতো ভাইয়া, মেয়েদের আইডিতে কথা বলতো, মেয়েদের সাথে ঘুরতো, মানে এরকম অনেক কিছু করতো। মেয়েদের সাথে কথা বলে ফেসবুকে, এটা তো আমি আগে জানতাম না। আমি তো শুধু জানতাম যে ফেসবুকে ভিডিও দেখা যায় বা ওই যে ফানি কার্টুন আছে ওগুলো দেখা যায়, তখনই জানতাম এটা। মেয়েদের সাথে আবার কীভাবে কথা বলা যায়, প্রত্যেক ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলাম যে কী এগুলো কী কেমনি কী, পরে কইতেছে দেখাই দিল যে মেয়ের আইডি এটা, ছেলের আইডি এটা, মানে কীভাবে কী করতে হয়, কেমনি রিকোয়েস্ট পাঠাইতে হয়, কীভাবে কথা বলতে হয়, ওগুলো আবার ওরা দেখাই দিতেছে যে এরকম করবি। তো এরকম করতে করতে না ভাই এখন মানুষের প্রোফাইলে ঢোকা শুরু করি। তো এখন ওরা দেখাই দিতেছে যে এইটা এইভাবে করবি, এটা এইভাবে করবি। তো ওদের মতন দেখতাম যে ওরা 7-8টা মেয়ের সাথে কথা বলতো একটা আইডি দিয়ে, মানে আমারও একটু ইচ্ছা জাগে যে আমি তো কখনো বলি নাই এটা কী জিনিস আসলে, বলি একটু। আমিও না মানুষের প্রোফাইলে ঢুকা শুরু করি, প্রোফাইলে ঢুকে না মেয়েদেরকে রিকোয়েস্ট করি, কারণ মেয়েদের আইডি তো চিনে দিয়েছে যে মেয়েদের আইডি কীরকম হয় বা কীরকম। তো মেয়েদের আইডিতে ঢুকা শুরু করি, মেয়েদের আইডিতে ঢুকতে মনে করেন যে রিকোয়েস্ট পাঠাই, যারের সামনে পাই তারই রিকোয়েস্ট পাঠাইতেছি। এরকম করে একটা ছেলের আইডিতে ঢুকি, নাম হচ্ছে এমডি সাগর চৌধুরী, মানে আমার নাম দিয়ে আমি সার্চ করছি, মানে দেখি সাগর নামে কেউ আছে কিনা। দেখতে গেছি যে সাগর চৌধুরী নামে একটা আইডি আছে, সাগর চৌধুরী নামে একটা আইডি, ওর প্রোফাইলে ঢুকলাম, দেখলাম ওর মানে কভার পিকে আর আছে আপনার প্রোফাইল পিকে একটা মেয়ে কমেন্ট করছে, ওই মেয়েটাকে রিকোয়েস্ট পাঠাই। নাম কি ছিল মেয়েটার নাম ছিল না তখন, আইডিটার নাম ছিল নুসরাত হোসেন। জি, রিকোয়েস্ট পাঠান? হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাই। তো রিকোয়েস্ট পাঠানোর পর মেসেজ দেই, হাই হ্যালো পাঠাই, কোনো রিপ্লাই নেই। তারপরে অনেক দিন পর তখন কুরবানি চলে আসে সামনে, কুরবানি চলে আসে, তো এর আগে তখন আমি ওই একই দোকানে আছি, স্টিল কাজ করতেছি। তো ওই মেয়েটা 10-15 দিন পরেই মনে করেন যে আপনি আপনার আমার মেসেজে রিপ্লাই দেয়, হাই হ্যালো দিছি, ও এখন আমার রিপ্লাই দিতেছে। তখন ও ক্লাস 6-এ পড়ে, তখন ওরে নতুন ফোন দেয়, তো ফোন পায় ও নতুন আইডি খুলে, ক্লাস 6-এর মাঝামাঝি অবস্থায় পিসি দেয়, পিসি প্লাস আপনার ফোন কিনে দেয়, 5-এ ভালো রেজাল্ট করে। তার মানে ও তখন ক্লাস 6-এ আর আপনি তখন? আমি পড়ি না, আমি জব করি। বয়স কত তখন আপনার? আমার বয়স তখন সালে যখন না 11 সালে তো এখানে ঢুকছি, 12, 13, 14, 15, 16, 17 চলে আর কি, জুলাইয়ের 5 তারিখে হলে আপনার তখন হইতো, তখন 17 চলে। আচ্ছা, ওকে। তারপর 2000 সালের জন্ম, তো 2000 সালের জুলাই মাসের 5 তারিখে, তো তখন 17 চলে, ওর 12 বা 13 চলে এরকম। তো ও নতুন 6 করছে, তো তখন ও ফোন দেয়, ও ফ্যামিলি থেকে করে। তো ভাইয়া হ্যালো হাই বা এরকম করতে করতে ভালো একটা কথা, মানে কথার মধ্যে আইসা পড়ছি যে কথা বলতেছি। আজকে রিপ্লাই, ও আমার মেসেজ দিলাম, ওরা আমার রিপ্লাই দিতে হয়, ঠিক আছে, বা আমি মেসেজ দিলে ওরা আমার রিপ্লাই দিতে হয়, এরকম একটা সম্পর্ক চলে আসছে। তো এরকম করতেছি, ভালোই চলতেছে, প্রায় 1.5 মাসের মতন, মানে কন্টিনিউ কথা চলে। এখন একজন আরেকজনের ছাড়া মানে থাকতে পারতেছি না, এরকম একটা অবস্থা যে ওর সাথে কথা বলতেছি, আমি ওর সাথে কথা বলতেছি।
আসলে কথা বলতে হবে, বা একদিন কথা না হলে চলবে না, এরকম একটা অবস্থা। আয়শা বলতো যে হ্যাঁ অনলাইনে আসছি তোমার জন্য, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার জন্য তোমার সাথে কথা বলতে আসছি। আয়শা এরকম কথা বলতো মেসেজে। তো এরকম যায় আমার ফ্রেন্ড সার্কেলগুলো যারা আছে, ফ্রেন্ড সার্কেলগুলো করতেছে, মানে এই দিকগুলো নোট করতেছে। তখন তো আমি এইসবের ভিতরে নতুন, ওরা তো এগুলোর দিকে পুরানো, যে মেয়েদের সাথে কথা বলা বা কীভাবে কি মেয়েদের ধরন আচরণ ওরা তো ভালোভাবে বুঝে। তো ওরা বলতেছে যে দোস্ত এটা তো প্রেম, এটা তো তোরা প্রেম করতেছিস। আমি প্রেম মানে তখন আমি বুঝি না যে আসলে এটা কি প্রেম নাকি। বলতেছে এটা তো আসলে রিলেশন। ভাই রিলেশন কি? প্রেম চলতেছে তোদের মধ্যে। আমি না ধর, হয়তো আমি একটা মেয়ে, যে তোরা যেরকম কথা বলিস আমিও তো এরকম কথা বলি, আমরা তো প্রেম করি, আমরা তো রিলেশন করি। আমরা বলতেছি এরকম রিলেশন, একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলে মানে রিলেশন হয়ে যায় বা এরকম কিছু। তখন আমি বলতাম আমি তো নর্মালি কথা বলতেছি ফ্রেন্ড হিসাবে, সবাই মেয়ের সাথে কথা বলে। তখন ভাই আমার বাসায় শান্তি নেই, আমার একজন মানে ওর সাথে কথা বলে আমার একটু শান্তি লাগতো। বাসায় তখন আমার শান্তি মানে মোটামুটি নাই, বাসায় উল্টাপাল্টা কথা বলতো, বাবার তো ওরকম চলতোই। তো একটা মানে বন্ধু বান্ধবের সাথে মিশতাম, মাঝখান থেকে ওরাও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। মানে ওরা হচ্ছে কেন বন্ধ করে দেয়? মানে ওরা হচ্ছে মেয়েদের নিয়ে টাইম দিতে পারেন না কারণে। টাইম দিতে পারি না, কারণ ওরা এক জায়গায় ঘুরতে যেতেছে, ওইখানে যেতে হইতেছে, ওরা একটা জায়গায় যেতেছে, ওইখানে ওরা খাইতে যাবে বা বুঝতে পেরেছি। আপনি বেশিরভাগ সময়টা মেয়েটাকে দিতেন? বেশিরভাগ সময়টা মেয়েটাকে দিতাম, আর আমার কাজ মেয়ে, আমার বাসা, 3টা জিনিস। তো ওরা আস্তে আস্তে ওরা যে যার মতন সাইড হয়ে যাওয়ার পর আমি এখন একা হয়ে যাই। তখন আমার মানে খুব খারাপ অবস্থা, বাবা মার ডিভোর্স হয়ে যাবে এরকম একটা অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তো বাবা মার ডিভোর্সের মতন অবস্থা, কেউ কাউরি করবে না, এখন ছেলে মেয়ে আলাদা হয়ে যেতেছে। এখন বাবা বলতেছে যে আমি ওরে রাখবো, আমি আমার বড় ছেলে রাখবো আর ছোট ছেলের একটা রাখবো, তুই বাকি 2টা নিয়ে যা। মা রাগ করে দেশে চলে যায়। আচ্ছা। তখন খুবই একা লাগে, মানে আগে তো মা ছিল, মার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক, মানে আমি যদি কিছু করতাম মার সাথে কথা শেয়ার করতাম। বাবাও তো তখনও কি বাবার সাথে কি সম্পর্ক আছে তখন? না, বাবার সাথে কোনো সম্পর্ক নেই। বাবা কি তখন নিখোঁজ? না, আছে, মানে একই ফ্যামিলিতে থাকি কিন্তু না থাকার মতো। হ্যাঁ, না থাকার মতন, কথাবার্তা বলি না। বাবার মতন, আমি আমার মতন। বাবা মার এরকম অবস্থা, বাবা বাবার মতন আছে, মার মতন গ্রামে চলে যায়। তো আমি এখন এখানে একা পড়ে যাই, আমার মাথায় ঋণের বোঝা চলে আসে। যেমন সমিতির ঋণ চলে আসে। সমিতির ঋণ প্রায় 10,000 টাকা। এই ঋণটা করে আপনি কি করেন? আমি ঋণ করি না, আমার মা ফ্যামিলি করছে। হ্যাঁ, আমার মা করছিল। তো ওইটা বড় ছেলে হিসাবে তখন তো আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো, চুটিয়ে চলতেছে প্রেম, রাইট? না, প্রেম তখনও না, তখন দুজনকে মিস করেন? হ্যাঁ, মিস করে কথাবার্তাও হয়। আচ্ছা, তারপর? তো আমি এখন চিন্তা করলাম যে আমার এক বড় ভাই ছিল, নাম হচ্ছে আপনার রাজু। তো ওর যা শেয়ার করলাম যে ভাইয়া দেখো আমার ফ্যামিলিতে এরকম চলতেছে না, আমার না ভাইয়া কিছু ভালো লাগে না, আমি কি করবো ভাই বলো, আমার একটা উপায় দাও, বা আমার মানে সবকিছু মানে এলোমেলো লাগতেছে, পাগল টাইপের মানে হয়ে গেছে আমি। পরে বলতেছে এক কাজ কর, ভাইয়া জানতো যে ওই মেয়েটার সাথে আমি কথা বলি, রাজু ভাই জানতো। তো মেয়েটার সাথে কথা বলি, তো বলতেছে যে আচ্ছা তুই এক কাজ কর, ওই মেয়েটার সাথে কথা বলে ওর কাছে সব শেয়ার কর। তখন আস্তে আস্তে বুঝলাম যে মানে কষ্টের কথা শেয়ার করলে যে একটু কমে, তখন ওর কাছে কথা শেয়ার করে বুঝতেছি মানে করতেছি। তো ভাইয়ার কথা মতো করতেছিলাম। ওর সাথে কথা বলার আগে ভাই আরো অনেকগুলো মেয়ের সাথে কথা বলতাম, ওই যে ওদের দেখা দেখি। কিন্তু সবার সাথে কথা বলি আর নাই বলি ভাই, ওর সাথে আমার কথা বলতেই হইতো, না বলে আমার দিন চলতো না, আমার ভালো লাগতো না, ওর সাথে আমার কথা বলতে দিত। তো ইভান আমি একটা মেয়ে ছিল, হচ্ছে ওর অ্যাড্রেসটা আমি হাইড করলাম, কারণ ওর অ্যাড্রেসটা বলতে চাইলাম। তো ওর বাবার একমাত্র মেয়ে, ওর বাবার বাসের বডি পার্টস আছে বিজনেস, ওটার বডি পার্টসের বিজনেস করে, মোটরস বলে আর কি ওটার বিজনেস আছে। তো ওই মেয়েটার সাথে আমার আপনার মার্কেট থেকে পরিচয়। ওই মেয়েটার সাথে এক পর্যায়ে ভালো রিলেশনে যায়, প্রেম না এমনিতে আর কি রিলেশনে যায়, ফ্রেন্ডলি। তো ওই মেয়েটা আমার প্রপোজ করে, আমি রিজেক্ট করে দিই, কারণ ভাই আমরা হচ্ছে গরিব আর ওরা হচ্ছে ভাই কত উপরের। তো ওইটা আমি চিন্তা করি যে না, এইগুলোর প্রেম প্রীতি করা ভালো না। আম্মু বলে দিছে যে এইসব ভিতরে ঢুকবি না, এসব খুব খারাপ জিনিস, ঢুকবি না। তো আম্মু যেহেতু খারাপ বলছে, ওইটা খারাপ, ওইটার ভিতরে ঢুকা যাবে না। তো আমি সুন্দর মতন বলে দিই যে আমি এসব ভিতরে যাবো না, আমার আম্মু না করছে, আমি আমার মতন কাজ করি। আমার আম্মু বলছে কাজ করবি, কাজ ফ্যামিলি এই দুইটা, ওকে, আর কিছু না। মেয়েটার সাথে কি অবস্থা তখনও মেয়েটার সাথে ভালোই, সবার সাথেই ভালো খাতির। আমার মনে করেন যে আমার রিয়েল লাইফে যদি একটা বন্ধু থাকে, আমার অনলাইনে আমার 15-20টা বন্ধু আছে, ছেলে মেয়ে মিলে এরকম। তো নুসরাতের সাথে ভালোই আপনার চলতেছে, কথাবার্তা চলতেছে। এদিকে ইভার সাথে কথাবার্তা চলে। এখন
ওই রাজু ভাইয়া বললো কি যে তোর যে এই সমস্যাগুলা এগুলো তুই তো আমার কাছে শেয়ার করতেছিস, আমি কই যে ভাই তোমার কাছে শেয়ার করতেছি একটু ভালো লাগতেছে আমার। কয় তুই এক কাজ কর, তুই সবচেয়ে যার সাথে বেশি ক্লোজ, যার সাথে বেশি ক্লোজ বলতে তোর যার সাথে সবসময় কথা বলিস তুই তার সাথেই কর, কথাগুলো শেয়ার কর। তো আমার তখন ওই 2টা মেয়ে ছিল, ও আর ইভা, নুসরাত আর ইভা ছিল। তো ওই ইভার সাথে তেমন একটা পাত্তা মানে মানে কথাবার্তা হইতো না, কিন্তু ওর সাথে বেশি হইতো। ইভা যদি একদিন লাইন আসতো 7 দিন লাইন আসতো না, ফোনে খুব কমই কথা হইতো। তখনও ভাইয়া ওই যে নুসরাতের আমি কিন্তু চেহারা বা মানে ছবি, যেটাকে বলে ছবি দেখি নাই, ফেক আইডি, আদৌ এটা ফেক আইডি না কি ওটা আমি জানি না, তখন আমি শিওর না যে এটা একটা মেয়ে ফেক আইডি। ওকে, ওর সাথে আমি কথা বলা শুরু করে শেয়ার করি আস্তে আস্তে। না দেখতেছি যে না ভাইয়া মানে সারাদিন যত ঝামেলার ভিতর থাকি ওর সাথে শেয়ার করলে না ভাই আমার মানে ক্লান্তিটা থাকে না, মানে আমার ওই খারাপ লাগাটা থাকে না। ওর সাথে আস্তে আস্তে শেয়ার করতে করতে না ভাইয়া কেমন জানি ওর উপরে মানে পুরা মানে অ্যাডিক্টেড হয়ে যায়, ওর উপর পুরো অ্যাডিক্টেড হয়ে যায়। তো 1.5 মাসের তখন এই 1.5 মাসের মধ্যে এইসব কাহিনী চলে। ঈদের 1.5 মাস আগে, কোরবানি ঈদের 1.5 মাস আগে তখন ওই আমার ফ্রেন্ড সার্কেলে বলতেছে যে প্রপোজ করে দে, প্রেম করে এটার লাগে, কারণ ও তোর সারা কিছু বুঝে না, তুই ওর সারা কিছু বুঝোস না। তো আমার ফ্রেন্ড রাবি বলতেছে যে প্রপোজ কর। আমি কই না দেখ এরা ফ্রেন্ড আছে যেমন আছে এমনি ভালো আছে, এগুলোর ভিতরে জড়াতে মানা করছে আম্মু, এগুলো তো জড়ানো ঠিক না। পরে কইতেছে কয় আচ্ছা ঠিক আছে, ওই কিছু বলে না। ওই যে ক্ল্যাশ অফ ক্ল্যান গেম খেলে, তো রাব্বির তখন মোবাইল নেই, তো আমার মোবাইলটা নিছে, কয় বন্ধু দে একটু গেম খেলি। ও ঢুইকে আবার কি করছে, ওই মেয়ের নুসরাতের প্রপোজ করছে, মানে আমার আইডি থেকে ঢুকে ও নুসরাতের প্রপোজ করছে। নুসরাত সরাসরি মানা করে দেয়, বলে কি যে আমি রিলেশন করবো না, আর এইসব ব্যাপারে আমি জড়াইতেও চাই না, ফ্রেন্ড আছো ফ্রেন্ডের মতন থাকো, ঠিক আছে। পরে না মানা করে দেয়, পরে আর কিছু বলি না। আমি তো এখন ভাই আমার কান্না অবস্থা, আমি পুরো কান্না করে দিয়েছি যে রাব্বিটা তুই কী করলি, কারণ আমার ভাই মানে মানুষ একটু শেয়ার করার মতো মানুষ বা কাছের মানুষ বলতে ওই মেয়ে ওই আইডিটাই ছিল। তখন জানতাম না এটা মেয়ে না ছেলে। ঘরের মধ্যে এত মানুষ, তারপর শেয়ার করার মানুষ নাই না, এটাই হয় আমাদের লাইফ আসলে। হ্যাঁ, যে মনের কথা বলার মতন একটা মানুষ নেই ছিল। মা দেশে, মা বাবা ঝগড়া চলে, পারতেছি না কিছু করতে। তো ওই মেয়েটার সাথে আমি এখন ভাইয়া ভয়ে আর মেসেজ দিই না। ও যে মেসেজ দিয়েছে মেসেজটা সিন করে রেখে দিয়েছে, ভয়ে আর মেসেজ রিপ্লাই দিই না, কারণ যে ও হয়তো মানে আমি এখন কান্না করতেছি রাব্বি তুই কী করলি, এই আইডিতে এখন আমার সাথে আর কোনো কথা বলবো না, মানে খুব কান্না করতেছি, পুরো রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছি। কান্নাকাটি দেখলাম। পরে মানে অনেক সাহস নিয়ে ওরা বলছি যে দেখো এটা আমি করি নাই, আমার ফ্রেন্ড বলছে। এখন আমি এই কথা বলছি, পরে বলতেছে যে এটা তুমিই করছো, তোমার ফ্রেন্ড করে না তুমি করছো। আমি পরে এক পর্যায়ে ওর সাথে আর বেশি মার্কেটিং করি না, পরে বলছি যে আচ্ছা ঠিক আছে আমি করছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। পরে আচ্ছা ব্যাপার না, ও বইলাই করে দিছে, মানে ও হচ্ছে আপনার সহজ সরল টাইপের ছিল, বলছে আচ্ছা ঠিক আছে ব্যাপার না, নর্মালি ভাবে নিছে। ও অনেক ভালো পরিবেশে বড় হয়েছে, কারণ ওরকম জ্ঞান আছে ওর। নুসরাত। তারপর ও আমার বলতেছে যে তুমি করো না, মানে তুমি কখনো আমার ছেড়ে যাও না, যেমনি আছে এমনিতে থাকো, রিলেশনে যেতে পারবো না। ঠিক আছে বেশ ভালো কথা। পরে না ভাই আস্তে আস্তে আরো হয়ে গেছি, মানে ওর উপরে আরো মানে অ্যাডিক্টেড হয়ে যেতে, যতদিন যেতেছে ওর উপরে আমি হয়ে যেতেছি। হঠাৎ করে ওর ছবি পাওয়ার পরে ভাই আমি আরো মানে ওর প্রতি আরো দুর্বল হয়ে যাই। আপনি ততদিনে জানতে পারছেন যে ও মেয়ে? হ্যাঁ ও মেয়ে। তারপর না ওর এবার আমি নিজেই সাহস করলাম, দেখতেছি যে না মানে এবার আমার মনে বলতেছে যে এটা আর কি হবে, রিলেশনের পর্যায়ে যাবে। তা আমি বলছি যে সাহস করে বলতেছি যে আমি তোমার ভালোবাসি, তোমার সাথে করতে চাই, রিলেশন করতে চাই, মানে সোজা বাংলা কথা। তখন বলছি যে আমি বিয়ে করতে চাই, তোমার বয়স হলে আমি তোমার বিয়ে করবো। ও বলতেছে যে দেখো এই রিলেশনের কথা যদি তুমি আমার 2-3 দিন আগে বলতা তাহলে আমি মানে ভাইবা দেখতে পারতাম। আমি বলি কেন কি হয়েছে? পরে বলতেছে যে আমি তো একটা ছেলের মানে করে ফেলছি, অ্যাকসেপ্ট করছি 2-3 দিন আগে। ওই যে সাগর চৌধুরী যার আইডি থেকে আমি করছিলাম, ওরে খুঁজে বের করছিলাম, পাইছিলাম আর কি। তো সাগর চৌধুরী ওই ছেলের ছবি দেয় ভাই, মানে আমি পুরা মানে ভাষা হারায় ফেলাই, কোনো কথা বলার কোনোই নেই। দুইবারই আমি রিজেক্ট। তারপরে ও বলছে যে আচ্ছা আমার যাই হোক, আমার ছেড়ো না, তুমি যেমনি আছে আমার সাথে এমনিতেই থাকো, তুমি আমার পাশ থেকে সরো না, কারণ তোমার আমার ভালো লাগে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সরি নেই যেহেতু এরকম 18-19 যায়, 19-এর আগে জুলাইয়ের 3 তারিখে ফার্স্ট মিট করি ওর সাথে। এতদিন ওই ছেলেটা হচ্ছে ফ্রড, ওর কাছ থেকে টাকা খাইছে, তারপর হচ্ছে আপনার ওর মানে আপত্তিকর ছবি অনেকগুলো নিছে,
ঠিক আছে ভাইয়া, আপত্তিকর ছবি নিছে, প্রায় 45,000 টাকার মতো খাইছে, 45,000 টাকার মতো খাইছে। আমি বারবার বলতাম ভাই, আমি সবসময় বলতাম যে যা করবা ভাইবা চিন্তা করো, ছেলে কিন্তু ভালো না। ওই যে আমার চাচাতো বোন আছে, ওই চাচাতো বোনের কীভাবে যেন আইডিয়া ও পাইছে, ওই ছেলেটা সাগর নামে ছেলেটা, ওই ছেলেটা পাইছে, পাওয়ার পরে ওর সাথে ওরকম করতো, মানে ফ্রড করতো। তো এটা আমি বলতাম মানে নুসরাত বলতো যে মানে ও বিশ্বাস করতে চেত না। পরে আমার চাচাতো বোন রেডি মনে করেন যে প্রুফ করাই যে আসলে এটা ও এরকম ফ্রড করছে। তো ওদের রিলেশন ভাঙা যায়। ছেলে থাকতো আপনার ইয়াতে নোয়াখালীর ওদিকে, লক্ষ্মীপুর ওইটা বলে, লক্ষ্মীপুর না জানি ওইদিকেই থাকে। আর ও থাকতো এখানে, ফেসবুকে রিলেশন করতো, মাঝে মাঝে 2-1 বার দেখা করতো। তো গেল, এখন তো ভাইয়া ও আমার বলে না যে ও সিঙ্গেল। হঠাৎ করে একদিন বলতেছি কি, যখন আর বলি যে তুমি করো, দেখাশোনা করো, যা করার করো, বুঝে শুনে করো। তো ও আমার বলতো কি যে আমি নাকি ওদের সাথে ও গুটি লাগাই। ওই ছেলেটা বলতো যে ওই জয়নামের ছেলেটা আমাদের রিলেশনে গুটি লাগায়, ঠিক আছে, ও আমাদের রিলেশনটা পছন্দ করতেছে না, তুমি ওর সাথে কথা বলো না। তারপর যে মিম আমার বলে যে আমি নাকি গুটিবাজ, আমি নাকি ওদের সাথে গুটি লাগাই। তো আমি কথা বলা বন্ধ করে দিই। খুব খারাপ লাগে ভাই, একটা সেকেন্ড মনে হয় আমার কাছে 1-1.5 ঘন্টার মতন লাগতো, মানে ওর সাথে কথা হয় না, খুব খারাপ লাগতো। ও প্রায় 7-8 দিন যায়, যাওয়ার পর হঠাৎ করে আমার ওর আব্বুর আইডি থেকে আমার নক দেয়। ওর আব্বুর আইডি থেকে নক দেয়, আমি নুসরাত, আমি চিনছো? আমি তো মানে হঠাৎ চমকে উঠে যে আরে কি, ও আমার নক দিয়েছে, আচ্ছা কথা বলি। পরে করতেছে ওই ছেলেটা আমার আপত্তিকর ছবি নিয়ে আমারই করতেছে, ব্ল্যাকমেল করতেছে। এখন তো ভাই আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি কি করবো ভাই, আমি নিজেও বুঝতেছি না। অনেক মানে কান্নাকাটি করছি, ছেলের নাম্বার জোগাড় করে ছেলেরা হাতে পায়ে ধরছি, কান্নাকাটিও করছি, তারপরই করে নেয়। তারপর ওর এক বেস্ট ফ্রেন্ডে দিয়ে ও কোনো একভাবে ওর আর কি মেমোরি কার্ডটা যে ফোনে ছিল ওই ফোনটাই করাই, মানে মেমোরি কার্ড থেকে ওটা ডিলিট করাই ওর ফ্রেন্ড থেকে। ওর ফ্রেন্ড এখন সৌদি, মারুফ এখন সৌদি থাকে। তো ওর ওই দেশগ্রাম মানে প্রভাবশালী আর কি। ওর পাশের বাড়িতেই ছেলেটা থাকতো। তো ওই ইয়াতে ভাইয়ের সাথে আমার ভালো খাতির ছিল, ভাইয়ের আমি সব কিছু খুলে বলছি, ভাই এই করতে তো গেছে। তো তখন আমি ওরা এটা হেল্প করি, এখন আমি ওর কাছে আরও ভালো হয়ে যাই, মানে ওর মনের ভিতরে আরও জায়গা করে নিই। তখন না এখন সবাই মিলে আড্ডা দিতেছি ফেসবুকে, এখন কন্টিনিউ কথা চলে। এর মাঝখান দিয়ে ওর বেস্ট ফ্রেন্ডের বাসায় যায় ও, মানে তোহানাম। তো বেস্ট ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর ও হঠাৎ করে কল দেয়। ভাই এই 2-3 বছর ভাই এখন কল নেই, মানে 1-1.5 বছর যে গেছে, যে যখন থেকে পরিচয় 1-1.5 বছরের মধ্যে মনে করেন যে ওর ভয়েসটা আমি শুনি, ছবি দেখছি কিন্তু ভয়েস শুনিনি। হঠাৎ করে আমার কল দিয়ে বলতেছে যে আমি নুসরাত, তুমি আমার চিনো, আমি তোমার কল দিছি, এটা তোমার নাম্বার কিনে চেক করার জন্য। ও আমার নাম্বার আগেই নিয়ে রাখছি। তো তখন ভাই ভয়েস শুনে ভাই আমার আরও দুর্বল হয়ে পড়ি ওর উপরে গেছে। তো কোনোরকমভাবে ওর ওইখান থেকে সেভ করার পর ভাই ও এরকম ছিল, ওর প্রতি দুর্বল হওয়ার অনেকগুলো কারণ ছিল, যে ও সহজে কারোর সাথে কোনো ছেলের সাথে কথা বলতো না। আর রাত দিন 24 ঘন্টা, এই যে এখনও গার্ডে থাকে ও, মানে ফ্যামিলি প্রচুর গার্ড দেয় ওরে। তো ওই ছেলের সাথে এই আপত্তিকর জিনিসপত্রগুলো ওর স্যারদের কাছে দেয়, ওর ফ্রেন্ডের কাছে দেয় ওই ছেলেটা, ওর এই এমনকি ওর ফ্যামিলির কাছেও দেয়। তো ফ্যামিলির কাছে দেওয়ার পর ওর ফোন ভাঙা ফেলায়, পিসি মানে চালাইতে দেয় না। তখন অনেক দিন কথা হয় না, প্রায় 1-1.5 মাসের মতন কথা হয় না। তারপর আবার ওর সাথে কথা বলা শুরু হয়, আড্ডা দেওয়া শুরু হয়, মানে ও এখন নর্মাল লাইফে ফিরে আসছে। তখন ওই ছেলের ব্ল্যাকমেলের কারণেই পুরো ডিপ্রেশন হচ্ছিল। তো ওইখান থেকে বের করার পর এখন এক পর্যায়ে ও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, মানে ও চাইতেছে বলতে পারতেছে না যে আমার সাথে রিলেশন করবে, কারণ এর আগে 2 বার আমার রিজেক্ট করছে। তো আমার কয়েকটা ফ্রেন্ড ছিল অনলাইনে, তো গ্রুপিং করতাম, মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিতাম। তো ওর এখানে অ্যাড করার পর কয়েকটা ছেলে আমার ফ্রেন্ডগুলো সবাই জানতো যে মেয়েরা আমি পছন্দ করতাম। তো ছেলেগুলো বলতেছে যে দেখ, ও যেহেতু সিঙ্গেল, ও এখন কারোর সাথে রিলেশন করে না, তুই ওরে প্রপোজ কর আবার। এইবার ভাই আমি মানে সত্যি এবার আর মানে আমার সাহস কুলায় নাই যে না, আমি আর করবো না। এমনিতে আমি অনেক প্যারা থাকি, আমি ফ্যামিলির প্যারা, এই প্যারা সেই প্যারা অনেক প্যারা থাকি, এগুলোর ভিতরে জড়াইতে চাই না। কী করলো ও ওইগুলো দেখতেছে, মানে মেসেঞ্জার গ্রুপে ও আছে। তো আকিব নামের ফ্রেন্ডরা ও কী করছে, ওরে ইনবক্সে যা বলছে যে দেখো, জয় তো তোমার অনেক লাভ করে, এতদিন ধরে তোমার সাথে আছে, তুমি চাইলে ওর সাথে রিলেশনে যেতে পারো, ছেলেরা কিন্তু খারাপ না, ভালোই। তো বলে ভাইয়া আমি ওরা পছন্দ করি, আমি ওর বলতে চাই না, কারণ এর আগে আমি ওর 2 বার রিজেক্ট করছি। তারপর হচ্ছে যে ও বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ডই থাক, আমি চাই না। আর আমি যদি ওরা প্রপোজ করি, আমার রিজেক্ট করে দিতে পারে। তো কোনো একভাবে ও আকিব আমাদের রিলেশনটাই করায় দেয়।
তো রিলেশন করার আগে ওর ক্লাসমেট একটা ছেলে ছিল নাম বাঁধন, ওই বাঁধনের নামে ও আমার বলছে ভাইয়া যে মানে ওর কাছে যেরকম মানে প্রায়োরিটিটা আমি ছিলাম ভাইয়া, আমি ওর প্রায়োরিটি ছিলাম, তো ও কী করতো ও আমার জায়গাটা ওই ছেলেরই দিতে শুরু করলো। তখন ভাই আমার পাগলামি শুরু হয়, মানে তখন আমার পাগলামি শুরু হয়। তো তখন সিগারেট খাওয়া শুরু করি, পাগলামি শুরু হয় আমার ওইখান থেকে, যে আমার জায়গাটা ওরে দিতেছে। ভাই আমার আত্মীয় স্বজনের অভাব নেই, আমার এত মানুষ থাকতাম ভাই, আমারও মানে কাছের কেউ নাই, কাছের বলতে একটা মেয়ে কাছের, যার কাছে গেলে আমার পেইন আমি রিলিভ করতে পারি, যা ওর কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি, বাবা আমার বুঝার মতন একটা মানুষই। তো ও এখন থেকে ও আমার কাছ থেকে দূরে সরতেছে, এই হাত কাটি এটা করি, মানে একদম পুরো সাইকো অবস্থা হয়ে যায়। এখন এটা আকিব পরে বলে যে দেখো বোন, এরকম অবস্থা, ও তো তোমার জন্য এরকম করতেছে, তুমি কি বলো। পরে এক পর্যায়ে মনে হয় না চাইতেও ও আমার সাথে রিলেশনে জড়ানোর পরে ভাই এরকম চলে 1.5 বছর রিলেশন চলে ভাই। প্রত্যেক সপ্তাহে একবার করে ব্রেকআপ হইতো, প্রত্যেক সপ্তাহে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক সপ্তাহে এমন আছে প্রত্যেক ঘন্টায় ব্রেকআপ হইতো। তো মানে ঝামেলা লাগতো। তো ও কি করতো, ওরে যদি বলতাম যে ওর ছেলে ফ্রেন্ডগুলো আমি আর কি সহ্য করতে পারতাম না, কারণ ওরা হচ্ছে একটু অ্যাডাল্ট টাইপের বেশি, অ্যাডাল্ট কথাবার্তা বলতো। তো আমার কথা হচ্ছে যে তো অন্য কেউ তোমার সাথে অ্যাডাল্ট কথাবার্তা বলবে কি কারণে, আমি যা বলার আমি বলবো। মানে তখন এরকম একটা অধিকার এসে পড়ছিল যে যা বলার আমি বলবো, তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার কাছে শেয়ার করো, তোমার যদি কিছু লাগে তুমি আমার বলো, কিন্তু অন্য কেউ যেন তোমার সাথে খারাপ কোনো করতে না পারে। আমি অনেক ওর গালাগালি করছি ভাই, কিন্তু আমি করি, কিন্তু কারো ভাই আমি করতে দিই না, বা ওর দিকে ওরে করতে দিই না। কেউ যদি ওরা গালাগালি করতো আমার মেজাজ খারাপ হয়ে যেত। তো গেছে এরকম চলতেছে। ওরে যদি না করতাম যে দেখো এই ছেলেটার সাথে কথা হইলো না, আগে কিন্তু ভাই ভালো ছিল, আস্তে আস্তে ও চেঞ্জ হতে থাকে। যদি বলতাম যে দেখো এই ছেলেটার সাথে কথা হইলো না, আমি সবার সাথে কথা বলতে মানা করতাম না, কারণ জানতাম যে ফ্রেন্ড দরকার, আমার যেরকম ফ্রেন্ড দরকার ওরও ফ্রেন্ড দরকার। সবার সাথে কথা বলতে মানা করতাম না, ভালো যেগুলো আছে যেগুলো ভালোই করতো ওগুলোর সাথে কথা বলতে দিতাম। ও কী করতো, ওগুলোর সাথেই বেশি কথা বলতো। যেমন এই বাঁধন ছেলেটার সাথে খুব ক্লোজ হয়ে গেছিলো, যেটা আমার জেলাস ফিল, মানে আমি সহ্য করতে পারতাছিলাম না যে ও আমার জায়গাটা নিতেছে। ওই মেয়েটা শুধু আমার, নুসরাত শুধু আমার, আর কারো না। ফ্রেন্ড ঠিক আছে, ফ্রেন্ড হিসেবে তুমি হাজার জনের সাথে কথা বলো, কিন্তু ও আমার জায়গাটা নিচে ছিল। এরপরে গেছে আমি ওর সাথে ওই বাঁধন ছেলেটার সাথে কথা বলতে মানা করি। ও বলছে আচ্ছা ঠিক আছে, ও আমার মন রাখার জন্য বলছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো না। ও ফেসবুক থেকে কথা বলে না, ও ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার কাছে না, ঠিক আছে চলে, কথাবার্তা বলে না। হঠাৎ করে একদিন ওই যে ইভা নামের মেয়েটা ঘুরতে ঘুরতে ওই ইনস্টা আইডি ওর মানে নুসরাতের ইনস্টা আইডি পাওয়ার পর বলতেছে কি যে কিরে ও তো ইনস্টা চালায়, মানে আমরা আবার ইনস্টা তো গ্রুপিং করতাম। আমি বারবার নুসরাতকে জিজ্ঞেস করছি যে তোমার কি ইনস্টাগ্রাম আইডি আছে, ও বলছে না নাই, বারবারই মিথ্যা কথা বলছে যে নাই। আচ্ছা ঠিক আছে নাই, যেহেতু হঠাৎ করে ওর পিক দেওয়া ও আমার দিতেছে, বা দেওয়ার পরে ইভা আমার বলতেছে যে এটা তো মানে ওর আইডি। আমি ওরে জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কি তোমার হ্যাঁ এটা আমারই। ও স্বীকার করে, ও আবার কিছু লুকাইতো না, স্বীকার করতো, যদিও পিছনে বসে করতো, কিন্তু জিজ্ঞেস করলে সত্য কথা স্বীকার করতো, বলতে হ্যাঁ এটা আমার আইডি। আমি কই এতদিন তুমি মিথ্যা কথা বলছো কেন? কয় আমি আসলে ঢুকি না, আমি পিক এডিট করতে ঢুকি, এমনিতে চালাই না। পরে ওর কাছে ইনস্টা পাসওয়ার্ড চেয়ে ও দেয় না, ইনস্টার পাসওয়ার্ড চেয়ে দেয় না। ইনস্টা ছিল আপনার ফেসবুক দিয়ে লগ ইন করা ছিল, মানে অ্যাকাউন্টটা খোলা ছিল ফেসবুক দিয়ে। তো ভাই আমি তো ওই যে 11 সাল থেকে তো ভাই এই স্প্যামিংয়ে যে টুকিটাকি এগুলোর ভিতরে জড়িত, মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। তো আমি ইনস্টাগ্রামে ফেসবুক দিয়ে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর ভাই বিশ্বাস করেন না যে 7-8 মাস ধরে মনে করেন আমার সাথে কথা বলার মানে বলছে যে ওই ছেলের সাথে কথা বলবে না, তারপরে মনে করেন যে 7-8 মাস কন্টিনিউ ওর সাথে কথা হয়েছে ওই ছেলের সাথে। ইভেন যেদিন নেই আইডির পাসওয়ার্ড ওই দিনও ওর সাথে দেখে কথা বলো। এই যে আস্তে আস্তে মানে ভাঙল শুরু হয়। এর আগে কিন্তু খুব ভালোই ছিল সম্পর্ক ওই মেয়েটার সাথে, মানে একজনের ছাড়া বাঁচতাম না। তো ওরা জিজ্ঞেস করে এগুলো ক্যান করছো সেই অনেক গালাগালি করি, যা মনে করেন যে মানে ভদ্র ফ্যামিলির যে মেয়ে তো মানে ওরা অনেক বাজে ভাষায় গালাগালি করি, গালাগালিটা যেটা ও নিতে পারে না। তো আমার এই করে বলে যে গালাগালি পছন্দ না, গালাগালি করো না গালাগালি। তারপর আমি বেশি করে গালাগালি করতাম, ওইটা পছন্দ না গালাগালিটা। ওই ছেলের বলি যে ভাই ওই ছেলে অনেক কষ্ট করে ওই ছেলের সরাই, যাই হোক ওইটা গেছে। তারপরে এখন থেকে শুরু হয় ভাই একটার পর একটা মিথ্যা লুকানো। যদি বলি যে বেশিরভাগ লাগতো এই ছেলে বিষয় নিয়ে। ওর কথা হচ্ছে ওর সাথে যদি কেউ এসে 18+ কথাবার্তা বলতো, ও বলতো যে ও আমার বলতো ওর ভালো লাগে না 18+ কথাবার্তা। আর ও বলতো কি ওই ছেলেদের বলতো না যে এইসব কথাবার্তা আমার বইলো না, মানে ও প্রশ্রয় দিত, চুপচাপ থাকতো।
এরকম করতে করতে গেছে, এগুলো নিয়ে প্রত্যেকদিন ঝগড়া হইতো আবার মিলতো। এরকম করতে করতে এখন ওর মেয়ে বান্ধবীগুলো মানে ওর পরামর্শ দিতে শুরু করে যে এই ছেলেটা তো তোর লাইফ কন্ট্রোল করতেছে, তুই এই ছেলেটার কাছ থেকে সরে যা। এক পর্যায়ে অনেকবার এই ফাইনাল ডিসিশন নেয় যে সরে যাবে। আমিও ডিসিশন নিয়ে থাক, ওর মতন ছেড়ে দিয়ে ওর লাইফটা শুধু নষ্ট করে লাভ কি। কারণ আমি জানি যে এই মেয়ের পাবো না কখনো, কারণ এই মেয়ের ফ্যামিলি অনেক ভালো। আর আম্মুর কথা ছাড়া তো আমি এক পাও নড়ি না, কারণ আম্মু যা বলবে তাই। আম্মু বলছে যে এই মেয়ে আমি ঘরে আনবো না বাবা, এই মেয়ে অনেক ফ্যামিলি লেভেল অনেক ভালো। তো এক পর্যায়ে ছেড়ে দিয়ে এখন ওই মেয়েটা আমার জন্য পাগলামি শুরু করে। মেয়েটা পাগলামি দেখে আমি আবার ওর কাছে ফেরত যাই। তারপরে ওর সাথে যায়, মানে কথাবার্তা শেষ, ওইখানে ওই পাগলামি করে ওর কাছে ফিরে আসি। এখন ও বলতেছে যে আমি আর কিছু করবো না, আমি সব ঠিক আছে। কিন্তু ভাই মানে প্রত্যেকটা পার্টে যাদের সাথে কথা বলতে না করে ওদের সাথে কথা বলে, যেটা করতে মানা করে ওইটা করে বেশি করে, মানে এক কথায় মানে ও এখন নিজেই অনেক বুঝদার হয়ে গেছে। তো ওইটা আমারও সহ্য হয় না, ওরও সহ্য হয় না। এক পর্যায়ে রিলেশনটা একদম টক্সিক হয়ে যায়, মানে বিষাক্ত হয়ে যায়, মানে কেউ কারোর ছায়াটা পর্যন্ত ই করতে পারে না। তো গ্রামে যাই ও তখন ঈদ চলে, ঈদের আগে না গ্রামে পরেই যাই। ওর বার্থডে হচ্ছে আপনার বার্থডে আসে, তখন আমার চাকরি নেই। তো চাকরি নেই এখন ওর ফার্স্ট বার্থডে, ওর সাথে রিলেশন যাওয়ার সময় ফার্স্ট বার্থডে। তো ওরা অনেকদিন আগে থেকে বলে রাখছি যে দেখো বার্থডের দিন তুমি আমার পারলে আধা ঘন্টা সময় দেবো। ও অনেক গাড়ি থাকে, আমি জানি আচ্ছা ঠিক আছে। তো তখন আমার চাকরি নেবে, আমাদের পাশের বাসার কি করবো, টাকা তো নাই, কিছু তো একটা কিনে দিতে হবে। পাশের বাসার আন্টিদের ওই যে মালামাল শিফট করতেছে, তো তাদের সাথে হেল্প করি। ওইখান থেকে মনে করেন যে আপনার 1800 টাকা না 1900 টাকা দেয়। আর খুশি হয়ে, মানে আন্টির বলছি যে আন্টি আমার কাজ তো নাই, আমার গার্লফ্রেন্ডের এরকম অবস্থায়, আন্টি খুশি হয়ে দেয়। তো বাসা শিফট করার পরে দেওয়ার পর ওইটাতে গিফট কিনে, এর আগে আমি যে পুলিশ প্লাজা চাকরি করছি ওইখানে মানে ফ্রেন্ড সার্কেল চিনা পরিচিত আছে, তো ওদের কাছে বলছি যে ভাই আমার কিছু গিফট লাগবে, মানে ওদের কাছে বলে রাখছি রিং টিং নোসপিন এগুলো কিনে রাখছি, বলে রাখছি দিবে। ওই দিন গেছে, ওই দিন যাওয়ার পর একটা ছেলের সাথে কথা বলতে না করি, শরীফুল, কারণ ওর চরিত্র খুবই খারাপ, ওর নামে অনেক রেকর্ড আছে। ওই ছেলের সাথে কথা বলতে না করি গেছে। ওই ছেলের সাথে ও বলে আমার টাইম দিতে পারবে না, ওর বাসায় অনেক প্রবলেম থাকে। তো এক পর্যায়ে ওই ছেলের ওর আইডির পাসওয়ার্ড দেয়, মানে আইডির পাসওয়ার্ড ও যারা তার আইডির পাসওয়ার্ড দিয়ে দিত, এই জিনিসটা খুব খারাপ লাগতো। তারপরে এই ছেলের আইডি পাসওয়ার্ড দেয়, আমি ওরে মানা করছি যে ছেলের সাথে কথা বলতে না, যাই হোক গেল। তো ভাই ওই আন্টির বাসার মাল সামানা শিফট করার কিছু টাকা পাই। টাকা আমার হাতে টাকা নেই, তখন চাকরি নেই, পুরো বেকার। ফার্স্ট বার্থডে, তোর তো কিছু করতে হবে, কোনোভাবে ম্যানেজ করার পর অনেক কিছু মানে হেল্প করে। তো ওই ছেলেটার সাথে কথা বলতে না করি ভাই, আমি যদি বলতাম যে আজকে একটু দেখা করো বা এরকম এই কথা বলতো যে আমি পারবো না, আমি গার্ডে থাকি। ও তারপর কথা বলে, ওই ছেলের সাথে কথা বলা বাদ দেয় নাই, না মানা করার পরে গেল, এরকম চললো, মিথ্যা কথা বলতো। আমার সময় না দিয়ে ওই ছেলের সময় দিত, আস্তে আস্তে মানে চেঞ্জ হইতে থাকে ও। তারপরে এই কিছুদিন আগে যে গ্রামে যে মেম্বার চেয়ারম্যানের ভোট হইলো, যে ওর গ্রামে যায়। তো ওর গ্রামে যাওয়ার আগে বারবার বলে দিছি যে একটু সাবধানে চলাফেরা করো। ও কি করছে, ওর গ্রামে গেছে, মানে সম্পর্কে লাগে হচ্ছে আপনার ভাতিজা লাগে। তো ওর ভাতিজা মনে করেন যে ওর সাথে উল্টাপাল্টা একটা কাজ করে ওর সাথে। আপনি জানেন কিভাবে? ও আমার বলে নাই, মানে ওরা আমি জিজ্ঞেস করছি, মানে একটা মানুষের সাথে 3-4 বছর ধরে কথা বলতেছি ভাইয়া, ও গ্রাম থেকে আসার পর হঠাৎ ও চেঞ্জ। আমি ওরা বারবার জিজ্ঞেস করছি কি কিছু বলে না। পরে যখন ওর আত্মীয় স্বজনদের দিয়ে খবর নেওয়াইছি যে কি হয়েছে আসলে ব্যাপারটা, বলছে যে এরকম অবস্থা হয়েছে, ওর বাবা ওদের মানে রাইখা দেয় ঢাকা চলে আসছে ওর বাবার কাজে। তখন ওই দিন রাত্রেবেলা ওর সাথে এটা ঘটে, এটা নিয়ে ও খুব আপসেট। তো এটা ঘটছে, তো এটা আমার বলে নাই। আমি এতবার করে জিজ্ঞেস করতেছি, আমার বলে নাই। আমি ওর সবসময় বলছি যে তোমার যদি কিছু কোনো প্রবলেম হয় বা তুমি কোনো কিছু লুকাবা না আমার কাছে, সরাসরি বলবা। যেমন আমি তোমার কাছে কিছু লুকাই না, তুমি আমার কাছে কিছু লুকাবা না, সরাসরি বলবা। ও বলে নাই। তারপর ওই দিন ওর গায়ে আমি হাত তুলি, থাপ্পড় দেয় একটা, যে আমার কাছে কেন লুকাইলা। ও ঢাকায় আনার পর থাপ্পড় দিই। তো ফার্স্ট ওই দিন থাপ্পড় দেওয়ার পর গেল। এরপরে থেকে শুরু হইতে থাকলো ওর বান্ধবীদের ওর একটা বান্ধবী মনে করেন 3-4টা ছেলের সাথে রিলেশন করতো, মানে একটার রাখে, একটার সাথে রেখে আর একটার সাথে করতো। তো এরকম করতে করতে এখন ওর বান্ধবীগুলো বুদ্ধি দিত, মানে মেসেঞ্জারে চ্যাট করতো, ওটা তো জানতো না যে ওর আইডি পাসওয়ার্ড আমার কাছে। তো বলতো যে দোস্ত এই জয় তো অনেক প্যারা দেয়, একটা দেব ভালো লাগে না, বাদ দিয়া ফ্ল্যাট কর ছেলেদের সাথে ফ্ল্যাট কর, ও তো সবসময় প্যারা দেয়। তো এখন ওর বেস্ট ফ্রেন্ড ওগুলো, কাছের ফ্রেন্ড, তো খুব মানে ছোটো থেকে বড় হয়েছে। তো ওগুলোর কথা শুনে এখন ও এরকম শুরু করছে।
একটা আইডি যদি ফেক আইডি ধরি যে এটা তোমার আইডি, হ্যাঁ ওর আইডি, ও আর একটা খুলে। তো এরকম করতে করতে এখন মনে করেন যে হঠাৎ করে ও আবার গ্রামে যায়, গ্রামে যাওয়ার পরে গ্রাম থেকে আসার পরে কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে বলতেছে যে আমি ব্রেকআপ করতে চাই, যা হয়েছে হয়েছে, এতদিন তোমার সাথে আমি মানে মিথ্যা করছি, তোমার পাগলামির কারণে তোমার আমি সহ্য করছি, এখন আর তোমার করতে পারবো না, মানে তোমার আর সহ্য হয় না আমার, তোমার এক মুহূর্ত সহ্য করা সম্ভব না। মানে হঠাৎ ভাইয়া কোনো কথা নেই বার্তা নেই, কোনো ঝামেলা ছাড়াই ও দেশে গেল, দেশ থেকে আইসে আমার সাথে এরকম ব্যবহার। এটা ভাইয়া সহ্য করতে না পেরে ওরা অনেক বুঝাইছি, মানে ওরা হাতে পায়ে পর্যন্ত ধরছে, কান্নাকাটি পর্যন্ত করছি যে দেখো এটা তো আমি তোমার অনেক স্বপ্ন দেখছি, ও আমার সব কিছু জানে ভাইয়া, আমার ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানে, ওরা নিয়ে একটু করে স্বপ্ন দেখা শুরু করছি যে আসলে ই করবো, একদম সাফ নিয়ে তো মেয়েটার সাথে ছিলাম। ও এই কথা বলতেছে, তখন আমি এটা নিতে পারি না, তখন আমার ফ্যামিলিতে এই যে কিছুদিন আগের কথা, তো তখন আমার মানে ফ্যামিলি আমার এখন ঠিক, আমার এখন কোনো ঝামেলা নাই, ঝামেলা বলতে ওই একটাই, এই মেয়েটাই ঝামেলা। তো এখন কি করবো, আমার মানে ভাই আমার মানে কিছু বুঝতেছি না যে মানে কি করা যায়, না পাইরা মানে কষ্ট সহ্য না করতে পেরে ভাই আমি সিদ্ধান্ত নিই যে আমি মানে সুইসাইড করুন। তো আমার রুম হচ্ছে দোতলা, আমার টিনসের বাসা, তো নিচে আমার আব্বু থাকে, উপরে আমি থাকি, তো আমার রুমে সচরাচর কেউ যায় না। আচ্ছা। তো তখন আমি রাত্রেবেলা 8টা সাড়ে 8টার দিকে উঠি, আমার রুমে যাই, রুমে যাওয়ার পরে সিলিং ফ্যান বলতে ছোট ফ্যান আর কি, ছোট ফ্যানের ভিতরে আপনার জালি নেট আছে না, নেট ব্যাগ, ওগুলো মনে করেন 3-4টা একসাথে প্যাঁচে। তো এর মধ্যে হঠাৎ করে আমার ছোট ভাই মানে চলে আসে, আয়সা মানে আমার গেটের সিটকারি ভাইয়া, টিনের সিটকারি, তো ওটা লাগে না, তো আমার ভাইয়া টান দেয়, আমার ছোট ভাই টান দেওয়ার পর খুলে যায়। তো আমার ছোট ভাইয়া দেখে তো বলতেছে যে ভাই আপনি এগুলো কি করেন, আয়সা মানে জড়া ধরছে, ভাই কি করতেছেন, মানে আমার ছোট ভাই কতক্ষণ বুঝালো যে ভাই দেখেন আপনার লিঙ্গ পরামর্শ, আমার অনেক কিছু বুঝায়। তো হঠাৎ করে আমার জ্ঞান ফিরে, মানে আসলে আমি কি করতেছিলাম, আমি মানে কালে কি করতেছিলাম। পরে আমি একটু ঠান্ডা হই, ও আর আমি মানা করে হাতে পায়ে ধরি যে আম্মুর কাছে বলিস না, তারপরও বলছে যে ভাই দেখ ভাই বলিস না আম্মুর কাছে, আম্মু অনেক মন খারাপ করবো, কানাকাটি করবো। তো আম্মুর কাছে বলে, তো আম্মু আর কিছু বুঝতে দেয় না, ও আম্মুর সাথে কথা বলে, তো আম্মু আমার আর কি গাড়ে রাখে, এখন থেকে গাড়ে রাখা শুরু করে, গাড় দেয় প্রচুর। চাকরি নেই না, উঠতে বসতে এখন কথা শুনতে হয়, চাকরি নেস না, ওই মেয়ের পাল্লায় পড়ছোস, রাত্রে বাসায় বেশি দেরি করে ওই মেয়ের পাল্লায় পড়ছোস, ওই মেয়ের কারণে এই করস ওই করস, মানে সবকিছু ওই মেয়েটারে জড়ায়। মানে আমার ফ্যামিলি মনে করতেছে যা হইতেছে আমার সাথে সবাই মেয়ের জন্য হইতেছে, মেয়ের কারণে মেয়ের কারণে প্রবলেম হইতেছে। কিন্তু আমি তো এখন এই করোনার মধ্যে আমি কোনো জায়গায় চাকরিও পাই না, চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, আর মনে করে কি যে আমি ওই মেয়ের টাইম দিয়ে দেখে আমি চাকরির দিকে মন বসে না। কিন্তু আগে এক সময় এটা হইতো, যখন সেলসে চাকরি করতাম, ওই পুলিশ প্লাজায় সেলসে চাকরি করতাম, তখন মনে করেন যে সেকেন্ডে ফোন আমার হাতে থাকতো, মানে সেকেন্ডে হাতে এই ফোন বের করে আমি ওর মেসেজ চেক করতাম যে ও আমার আবার লাইনে না পায় আবার চলে যায় নাকি, বা ওর আসার কোনো টাইম ঠিক থাকতো না। তো মালিক অনেক বকাবকি করতো, তারপরে চাকরি ছেড়ে দিতাম। মানে ও একটা সময় ও আমার নেশা ছিল, যখন আমি এইসব ভুল থেকে বুঝাও উঠি, তারপরে আমার বাবা মা এগুলো শুরু করে, তখন আমার ফুল সাপোর্ট করছে। কিন্তু এখন আমি এই ভুলগুলো আমি আস্তে আস্তে মানে ভুলগুলো শুধরে নিজে ঠিক হইতেছি, কিন্তু এখন আমার ফ্যামিলি আমার ভুল বুঝে। আমি এখন চাকরি নিই না, হ্যাঁ চাকরি নিবি কেমনি, মেয়ের নিয়ে ঘুরোস, মেয়ে পাল্লায় পড়ছোস, এই মেয়ে লেগা টাইম দেস, এই মেয়ের টাইম দেস, এই কারণে তুই করতে পারস না, চাকরি বাকরি তোর মন বসে না, রাতের বাসায় দেরি করা যায়, ওইটাও এক কাহিনী, একই কথা বলে, একটু কোনো জায়গায় কিছু হইলেই ওই মেয়ে টানে। গেলেও অনেকবার বুঝাইলাম, অনেক ফ্রেন্ডলি দিয়ে বুঝাইলাম, তারপর বুঝে না। এখন ভাই আস্তে আস্তে দেখতেছি কি যে ছেলেদের প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতেছে, মানে এখন ও আমার আগে তো আমি থাকলে ওরা এনাফ, আমি থাকলে ওরা আর কিছু লাগতো না, এখন দেখি ভাই 7-8টা ছেলের সাথে মনে করেন যে কন্টিনিউ কথা বলে, মানে এমনভাবে কথা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এটা হচ্ছে কিছুদিন আগের কথা, এইগুলো ধরতে পারি। তো ওইটা আর সহ্য করতে পারি না, যেটা কি মানে দেখতেছি কি ও আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে, কিন্তু আমি ওর ছাড়তে পারতেছি না। পরে ওর কিছু আপত্তিকর ছবি আমার কাছেও ছিল, মানে আমি নিছিলাম আর কি, খারাপ উদ্দেশ্য নয়, মানে নিছিলাম যেন ওরা আটকাইতে পারি, যেন যা গেলে যেন ওরা আমি আটকাইতে পারি, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তো ওই আমার মূল কথা হচ্ছে যে আমি ওর সাথে কথা বলতে হবে, আমার ওর রিলেশন নাই এখনো, কিন্তু নাই ভাইয়া, আমার ওর সাথে কথা না বলে আমার এখনো চলে না। এই আমি আজকে আসার সময় আমি ওর সাথে কথা বলে এসেছি, কারণ আমার কথা হলো যে ওর সাথে আমার কথা বলতে হবে, রিলেশন থাকুক আর না থাকুক, ওর সাথে ওর সাথে কথা বলা ছাড়া আমি থাকতে পারি না। ওই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করে যে তুই আমার সাথে কথা বলবি কি না বল, নাইলে আমি তোর বাবা মার কাছে এগুলো দিয়ে দেবো। তো ওই যে ছেলেদের সাথে 8-10টা ছেলেদের সাথে করতো, আমি বলছি যে এগুলোর সাথে বন্ধ করবি, নাইলে আমি কিন্তু তোর ফ্যামিলির কাছে সব দিয়ে দেবো। ওর ফ্যামিলি ভাইয়া এই ফেসবুক সম্বন্ধে কিছু বুঝে না, ওর ভাইরা আমি বলছি যে ভাইয়া দেখেন আপনার বোন তো এরকম করতেছে, ওরা রাগচাপ দিয়েন না, ওরা সুন্দরভাবে একটু বুঝান, একটা বন্ধু হিসেবে বুঝান যে এগুলো যেন না করে। ওর ভাইয়া উল্টা কি বললো যে আমার বকারে বানাই দিল,
মানে আমি বলে নাকি থ্রেট দিছি তার ফ্যামিলিরে। তারপর ওর ফ্যামিলির আর কিছু বলি নাই। ওর ফ্যামিলির যখন এগুলো সব প্রমাণ সহ ওর ভাইরে আমি দিছি, তারপর ওর ভাই বিলিভ করে না, ও আমার উল্টা বকেটে বলছে। তো আমি এই বিষয় নিয়ে আগাই নিই, তখন আমি ব্ল্যাকমেল করি যে আমার কথা হচ্ছে যে রিলেশন নাই, ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার সাথে কথা বলতে হইব, যে ভাই আগের অভ্যাস কথা বলতে হবে। তো ব্ল্যাকমেল করে ওর সাথে কথা বলি, তোমার ঢাকা আসা লাগবে না বাবা, তুমি দেশে থাকো, তোমার যা কিছু লাগে তোমার আমি দেশে দিতেছি, তোমার ফোনও দেওয়া হবে না, তোমার সিমও দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। অনেক কান্নাকাটি করে পর সিম টিম নেই, মানে অনেক কষ্টে মানে প্রুভ করতে হয়েছে যে আমি এগুলো করবো না। তো গেছে সব কিছু গেছে ভাইয়া। আমার একটা মানে খারাপ লাগা জিনিস হচ্ছে যে ভাইয়া মানে ওর জন্য ভাইয়া কোনো কিছু তো কমতি রাখি নেই। ওর ছোটো ছোটো ভালো লাগে, যেমন ওর মানে সূর্যমুখী ফুল ভালো লাগে, যেমন আমাদের ফরিদপুরে, আমার বাড়ি হচ্ছে বরিশালে, ফরিদপুরে সূর্যমুখী চাষ করে ভাইয়া, আমাদের গ্রামেও চাষ করে। তো ওগুলো দেখে আমি মামার সাথে মনে করেন যে ঝগড়া করে আমি একটা জায়গা নিয়েছি, জায়গা নিয়ে ওইখানে আমি চাষ করছি, যে ওর ভালো লাগে দেখা। ওর ছোটো ছোটো মুরগির বাচ্চা ভালো লাগে দেখে আমি মুরগির মানে ফার্ম বানাইছি মামারে দিয়া, মামার সাথে অনেক ঝামেলা করে। তো এরকম যে ওর কোনো ছোটোখাটো চাহিদা বা বড়ো চাহিদা ভাই আমি কোনো কিছু মানে আমার সাধ্য মতো আমি কোনো দিন করি নেই, ফালাই নেই, সব কিছু করছি। কিন্তু তারপর ভাইয়া খারাপ লাগলো আমার কিছুদিন আগে যে আমাদের 7 তালা আগুন লাগছে, তখন ও রাত্রে ওর সাথে কথা বলে আমি করছি। এখন তো জুন চলে, জুনের 7 তারিখেই আগুন লাগছে এটা। তো লাগার পর রাত্রে ওর সাথে কথা বলে ঘুমিয়েছি, রাত 3টার দিকে আগুন লাগছে। আমার রুম টিভি সব পুড়ে যায়, আমার বাসা ওইখানে, আমার রুম সব পুড়ে যায়। ও বলে কি যে তুই আগুনের ভিতরে পুড়ে মরলি না কেন, আমার এই কথা বলতেছে, কথা বলতেছে যে তুই মরলি না কেন, মানে এমন একটা কিছু করি নেবে। তারপর বলতেছে তুই মরলি না কেন, তুই মরলে আমি বেঁচে যেতাম, তুই একটা পেইন। তো খারাপ লাগে বলতে এক পর্যায়ে এটা রিভেঞ্জের মতন মানে হয়ে যায়, যে রিলেশন নাই তো তুই শান্তিতে থাকবে, আমি শান্তিতে থাকতে পারবো না। মানে এখন এই পর্যায়ে চলতেছে যে আমি যা করছি, যেমন ওর সাথে আমার ঝগড়া হলে আমি বাবা মার সাথে আমি খারাপ ব্যবহার করতাম, বা ঘরে ভাঙচুর করতাম, সেম টু সেম বাবার মতন, বাবা যেগুলো করতো। একসময় বাবারই ঘৃণা করতাম, যে বাবা নেশা টেশা করতো, বাবা এই উল্টাপাল্টা কাজ করতো, বাবার ঘৃণা করতাম। কিন্তু পরে যে ভাইয়া আমি এইগুলো করতেছি, মানে যখন এগুলো আমি বুঝতে শুরু করি, মানে বুঝার তখন থেকে এগুলো বাদ দিই, কিন্তু তখন থেকে আমার ফ্যামিলি আমার উল্টাপাল্টা কথা বলা শুরু করে। মানে আমার এখন তখন সাপোর্টটা দেয় না, মানে বিশ্বাস করতে পারতেছে না যে আদৌ তুমি ভালো বা এরকম কিছু বা ভালো হইছো, মানে টোটালি কোনো সাপোর্ট দেয় না, উল্টারা আমার দোষারোপ করে। সিগারেট খাইতাম না, সিগারেট খাই, মানে সিগারেট যখন খাইতাম না তখন বলতো যে তুমি সিগারেট খাও, এই সেই তোমার তো এই লোক বলছো ওই লোক বলছো তুমি সিগারেট খাও এখানে ওখানে। তখন আর জিদ করে খাইতাম যে আমি খাই না, তারপর আমার কেন বললা, আমি খাই, এখন খাইতেছি, এখন কিছু করো। তারপরে এই মেয়ের কারণে ভাই একটা সময় মানে নেশার ভিতরেও জড়ায় যাই, যে বাবার সাথে যে কোনো কথা বলি না, কিন্তু এইটার ভিতরে আমি জড়াই। আচ্ছা, যে ইয়াবা যেটা বলে, আপনি ইয়াবা নেওয়া শুরু করেন? হ্যাঁ, ইয়াবা। কারণ ওর সাথে ঝগড়া হলে আমি পুরো পাগল হয়ে যেতাম, তখন আমি ঠান্ডার জন্য কিছু খুঁজতাম। তখন এই পুলিশ প্লাজা একটা ইয়া ছিল, তো ওরা আর কি বলে যে এটা দেখ, এটা টেস্ট কর। 3 মাসের মতন টেস্ট করছি, 3 মাসের মতো কন্টিনিউ করছি। পরে দিন আমি একটা পর্যায়ে যে দেখতেছি যে না, এগুলো হবে আসলে কিছুই না, এগুলো খানিকের জন্য এই মদ বলেন বলেন যে নেশা ভাইয়া, ওই খালি খুঁজতাম যে কীভাবে ভালো থাকা যায়, মানে এগুলো ভোলা যায়। আমার মনে হয় একজনের কাছে যায় ভালো মানুষ খুব কমই পড়ছে আমার লাইফে। একজনের কাছে যাই সাজেশন নিতাম যে ভাইয়া আমি এই প্রবলেম থেকে বাইরে যেতে চাই, কী করতে পারি। ও বলতো যে যাও মদ খাও, মদ খেলে এগুলো ভুলে যাবা, মানে এরকম সাজেশন দিত। তা আমি ওগুলো করতাম। এক পর্যায়ে এখন ফ্যামিলিতে টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে যাবে, সব কিছু মানে এখন বর্তমানে পুরো আমার লাইফটা এলোমেলো, মানে কোনো কিছুর নেই। আচ্ছা, সব এলোমেলো। আপনি মেয়েটার সঙ্গে সম্পর্ক এখনো আছে নাকি সম্পর্ক বাদ দিয়ে দিয়েছেন? না, সম্পর্ক বাদ, কিন্তু কথা বলা বাদ দিতে পারতেছি না। এখন ব্ল্যাকমেল করে আমি এখন ওর সাথে কথা বলতেছি। ওকে ব্ল্যাকমেল করেন? জি। ব্ল্যাকমেল করে কথা বলানোর দরকারটা কি? মানে পারতেছি না ভাই থাকতে, মানে ওর সাথে কথা না বলে ভাই আমার ভালো লাগে না। আপনি গল্পটা কেন বললেন, শুধু আমি প্রশ্নটা যদি আপনাকে করি? হ্যাঁ, গল্পটা বলার কারণ হচ্ছে যে মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম কয়েকজন হয়েছে এরকম, যে তারপরে হচ্ছে আপনার আমি তো ওই যে অনলাইনে স্প্যামিং করে হ্যারাসমেন্ট কেসগুলো যেগুলো আছে, ফেসবুক আইডি ফেক আইডি খুলে যে আপনার করে হ্যারাস করে বা এরকম কিছু, তো ওগুলো নিয়ে কাজ করতাম ভাইয়া। ওইখানে দেখতাম যে হ্যারাসমেন্ট হইতো বা এরকম কেস বাইরে হইতো, যে আমার কাছে আসতো যে ভাইয়া আমার গার্লফ্রেন্ড এরকম করছে, এরকম করে আরেকটা ছেলের সাথে গেছে বা এরকম কিছু, ওই ছেলেটাও আমার মতন শুরু করে দিত। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমার বয়স যারা আছে তারা অনেকেই এরকম এই কাজগুলো করে, তারা যেন এগুলো না করে। কারণ ভাইয়া শেষ মুহূর্তে কেউই কাছে থাকে না, কিন্তু ফ্যামিলিরা কাছে থাকে। এই রিয়েলাইজেশন যেহেতু আপনার আছে, সুতরাং আমার আর কিছুই বলার নাই, এটা হচ্ছে মূল কথা। এই রিয়েলাইজেশনটা খুব জরুরি। আপনি শুধু একটা জিনিস মাথায় রাখেন যে আপনার বাবা, আপনার বাবার এখন কি অবস্থা? বাবা অসুস্থ, কিন্তু এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে, পরিবারের বড় সন্তান আপনি, হ্যাঁ, এবং এই বড় সন্তানরা সাধারণত এইসব কেসে যখন নষ্ট হয়ে যায় তখন এটা পরিবারের জন্য অনেক ভয়ঙ্কর রকমের, এবং আমি নষ্ট হওয়ার কথা বলবো না,
সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবারের যে ক্ষতিটা হয়, নিজের যে ক্ষতিটা হয়, সেটা থেকে বের হয়ে আসা যায় না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি যেহেতু রিয়েলাইজ করেছেন, বের হয়ে আসার চেষ্টা করেন। লেখাপড়াটা যদি সম্ভব হয় আবার পড়াশোনা শুরু করার চেষ্টা করেন। না ভাই চিন্তা, বলেন। না আমার আছে, ইচ্ছা আছে ভাই, যে আবার পড়ালেখা শুরু করব। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস মাথায় রাখেন যে এই যে ফিলিংসের মধ্যে এখন আছেন মেয়েটার প্রতি, এটা একসময় জীবনে থাকবে না। আপনি তো মাত্র 21-22 বছর বয়স, জি। এটা থাকবে না এক সময়, কিন্তু এটা যদি আপনার লাইফে এখন পার্মানেন্ট কোনো ক্ষতি করে দেয়, সেটা সারা জীবন থাকবে। এটাই হচ্ছে শুধু বলার মতো। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু সতর্ক থাকেন। যত ইমোশনই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, নিজের জীবনে যদি একটা জায়গায় দাঁড়াইতে পারেন, তাহলে এই ইমোশনের ভ্যালু থাকবে। আর যদি দাঁড়াইতে না পারেন, দেখবেন ওই মেয়ে অনেক সুন্দর একটা পরিবারে চলে গেছে, অনেক সুন্দর জায়গায় চলে গেছে, বিয়ে শাদী করছে, কিন্তু আপনার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা তখন আমাদেরকে শুনলেন, এবং একই সাথে ওকেও ধন্যবাদ জানাই যে 20-21 বছরে ওর রিয়ালাইজেশন হয়েছে, যখন চুপ করেছিল ওর চোখ থেকে পানি পড়ছে। এটা আমাদের জীবনে আসবেই, এটা খুবই ইউনিভার্সাল। চলে আসে প্রেম ভালোবাসা, চলে আসে, কিন্তু প্রেম ভালোবাসা যদি ক্ষতি করে মানুষের জীবনে, যদি ক্ষতিকর জায়গাতে নিয়ে যায়, এই পাওয়া না পাওয়ার বেদনার জায়গাটা থেকে, এর চাইতে কষ্টের কিছু হতে পারে না। এবং বিশেষ করে অল্প বয়সটা এখানে মারাত্মক রকমভাবে ভিকটিম হয়। সবাই আমরা যেন সতর্ক থাকি, কারণ জীবন অমূল্য। যেই উপাদান বা যা কিছু